আমরা ক্লাস 12 এর রসায়নের দ্রবণ চ্যাপ্টার নিয়ে যেটা আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী পর্যায়। আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেইগুলো চ্যানেলে গিয়ে দেখো, তাহলে আমাদের আজকের এই ডিসকাশনটা বুঝতে সুবিধা হবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। এর আগের ক্ষেত্রে আমরা কলিগেটিভ প্রপার্টি আলোচনা করেছি, মানে সংখ্যাগত ধর্ম। তা সংখ্যাগত ধর্মগুলো কি কি ছিল? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ। এই চারটে ছিল দ্রবণের সংখ্যাগত ধর্ম। রাউল্টের সূত্র এবং ভ্যান টপ সূত্র থেকে প্রাপ্ত যে সমীকরণগুলি সেগুলি প্রয়োগ করেই এই চারটি ধর্মের মান গণনা করা হয়। কিছু কিছু লঘু দ্রবণ আছে যার মধ্যে অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করলে যে পরীক্ষালব্ধ যে মান পাওয়া যায়, দেখা যায় তার সাথে তাত্ত্বিক মানের একটা সঙ্গতি আছে। অর্থাৎ ক্যালকুলেশন করে, জাস্ট ইকুয়েশন পুট করে যে মানগুলো আমরা পাচ্ছি সেই মানের সাথে পরীক্ষালব্ধ মানের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন বা অভিস্রবণ চাপের মান নির্ণয় করলে দেখা যাবে যে তাত্ত্বিক মানের সাথে ক্যালকুলেশন করে যে মান পাওয়া যাচ্ছে তার সাথে একটা সঙ্গতি আছে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি চিনি আর জল যোগ করে যে দ্রবণ তৈরি করলাম, তার ক্যালকুলেশন করে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন পাওয়া যাবে, দেখা যাবে তার পরীক্ষালব্ধ মানের সাথে সেটা সঙ্গতিপূর্ণ। বা গ্লুকোজ দ্রবণ সঙ্গতিপূর্ণ হবে, বা ইউরিয়া দ্রবণ সঙ্গতিপূর্ণ হবে। কিন্তু এরকম অনেক পদার্থ আছে যাদের ক্ষেত্রে দ্রবণ তৈরি করলে তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মানের যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন NaCl। আমি যদি NaCl আর জল নিয়ে যদি দ্রবণ তৈরি করি, দেখা যাবে এর যে তাত্ত্বিক মান, অর্থাৎ রাউল্টের সূত্র বা ভ্যান টপের সূত্র প্রয়োগ করে আমরা যদি এর হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন ক্যালকুলেশন করি, আর এর পরীক্ষালব্ধ মান, এক্সপেরিমেন্টালি মান নির্ণয় করি, দেখব যে দুইটা মানের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তা আমরা এখানে একটা উদাহরণ দিলাম NaCl। যদি আমরা এরকম নিই যে অ্যাসিটিক অ্যাসিড দিলাম বেনজিনের মধ্যে, তাহলে দেখবো যে তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মানের একটা অসঙ্গতি আসবে। তেমনটা কেন হচ্ছে? চিনির দ্রবণ, গ্লুকোজ দ্রবণ, ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে তো সেটা হচ্ছিল না, কিন্তু এই দ্রবণগুলির ক্ষেত্রেই কেন তাত্ত্বিক এবং পরীক্ষালব্ধ মানের মধ্যে পার্থক্য আসছে? আসলে কলিগেটিভ প্রপার্টি মানে তো সংখ্যাগত ধর্ম, মানে কণার সংখ্যার উপর ধর্মগুলি নির্ভরশীল। NaCl জলে বিয়োজিত হয়, অর্থাৎ এ কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য নয়, এ তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য কণার সংখ্যার একটা পার্থক্য ঘটবে। অর্থাৎ NaCl জলে গিয়ে Na+ এবং Cl- আয়নে বিভাজিত হবে। তাহলে আমরা যাকে একটা কণা হিসেবে ধরছিলাম সে আসলে দুটো কণার রূপ। তাহলে তার যে কলিগেটিভ প্রপার্টির যে মানগুলো, অর্থাৎ হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা অভিস্রবণ চাপ, সেই মানের গণনায় অর্থাৎ তাত্ত্বিক মান আর পরীক্ষালব্ধ মানের মধ্যে একটা ত্রুটি আসবে, একটা পার্থক্য আসবে। কারণ এ তড়িৎ বিশ্লেষিত হয়, এ ভেঙে যায়, এর বিভাজন হয়, তাই কণার সংখ্যার তারতম্য ঘটে যায়। তাহলে এর ক্ষেত্রে যে ধর্ম দেখা যাচ্ছে, যে কলিগেটিভ প্রপার্টি দেখা যাচ্ছে NaCl আর জলের ক্ষেত্রে, তাহলে এটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। কারণ তাত্ত্বিকভাবে যে মান তা পরীক্ষালব্ধ মানের সাথে মিলছে না, তাহলে এটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। এটা অ্যাসিটিক অ্যাসিড বেনজিনে আছে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? আসলে অ্যাসিটিক অ্যাসিড যখন বেনজিন দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় তখন অ্যাসিটিক অ্যাসিডটা ডাইমার ফর্ম করে, অর্থাৎ দুটো অ্যাসিটিক অ্যাসিড জুড়ে গিয়ে একটি কণায়, একটি ডাইমারে পরিণত হয়। এই একটা অ্যাসিটিক অ্যাসিড অণু আছে, এইভাবে না লিখে এইভাবে লিখলে ভালো হয়। আর আরেকটি আছে তাহলে এই একটা অণু আর এখানে একটা অণু আছে। তাহলে এদের মধ্যে কি হবে? একটা হাইড্রোজেন বন্ডিং হবে। যে ORH আছে, ORH আছে, তাহলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে
এই দুটো অণু একটা অণুতে পরিণত হবে, এটাকে বলা হয় ডাইমার। যেমন তোমরা পলিমারের নাম শুনেছো, পলিমার মানে কি, বহু সংখ্যক অণু জুড়ে গিয়ে একটা বৃহৎ অণু গঠন করে, এইটাকে বলা হয় পলিমার। পলি কথাটার মানে বহু, তো এখানে দুটো অণু জুড়ে যাচ্ছে, তাই এটাকে বলছি ডাইমার। তাহলে অ্যাসিটিক অ্যাসিড বেনজিন দ্রবণে গিয়ে কি হচ্ছে, এখানে আমি অ্যাসিটিক অ্যাসিডের যদি দুটো কণা দিই, এখানে গিয়ে কিন্তু একটা কণায় কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে কণার সংখ্যা হ্রাস পাচ্ছে দ্রবণে। হ্রাস পেলে তার যে কলিগেটিভ ধর্মগুলি, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন বা অবিশ্রবণ চাপ, তার মানের সাথে পরীক্ষালব্ধ মানের একটা পার্থক্য চলে আসবে। তাহলে এর ক্ষেত্রেও যে কলিগেটিভ প্রপার্টি শো হবে সেটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যে সমস্ত দ্রাব, এখানে NaCl বা অ্যাসিটিক অ্যাসিড, যে সমস্ত দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যদি বিভাজিত হয় বা যদি সংযোজিত হয়ে যায়, তবে কলিগেটিভ প্রপার্টির যে তাত্ত্বিক মান তার সাথে পরীক্ষালব্ধ মানের একটা উল্লেখযোগ্য তারতম্য ঘটে যায়। এই সমস্ত কলিগেটিভ প্রপার্টিকে তখন বলা হবে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এখন কি হচ্ছে, NaCl জলে দিয়েছি, আমি আবার একটু ডিটেলে আলোচনা করি। NaCl জলে দিয়েছি, তাহলে NaCl জলে দিলে কি হবে, কণার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। আমি একটা NaCl এর কণা দিলে দ্বিগুণ পাবো, 10টা কণা দিলে তার ডাবল পাবো, তাহলে কণার সংখ্যা কিন্তু জলে গিয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার কলিগেটিভ ধর্মগুলো তো কণার সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে নর্মালি যা স্ফুটনাঙ্কের উন্নয়ন হতো, আমি একটা কলিগেটিভ ধর্ম নিয়ে বলছি, নর্মালি যা স্ফুটনাঙ্কের উন্নয়ন হতো, এখানে কণার সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় বাস্তব ক্ষেত্রে তার দ্বিগুণ হবে স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ কণার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে উন্নয়নটাও প্রায় দ্বিগুণের মতো হবে। অর্থাৎ একটা কণা ধরে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন পাওয়া যাচ্ছিল, বাস্তবে দুটো কণা হয়ে যাওয়ার জন্য স্ফুটনাঙ্কের উন্নয়নটা দ্বিগুণ হয়ে যাবে। আবার এর ক্ষেত্রে কি হবে, যেহেতু সংযোজিত হয়ে যাচ্ছে এখানটা অ্যাসিটিক অ্যাসিডটা, তাহলে যা স্ফুটনাঙ্কের উন্নয়ন হওয়া উচিত তার থেকে কণার সংখ্যা কমে যাওয়ার জন্য তার অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে যেটা তাত্ত্বিক মান হওয়া উচিত, পরীক্ষালব্ধ মান তার দ্বিগুণ হবে NaCl এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি হবে, তাত্ত্বিক মান যা হওয়া উচিত পরীক্ষালব্ধ মানটা তার অর্ধেক হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, তাই তাত্ত্বিক মানের সাথে পরীক্ষালব্ধ মানের যেহেতু এরকম টাইপের দ্রাবের ক্ষেত্রে একটা পার্থক্য চলে আসছে, সেই জন্য বিজ্ঞানী ভ্যান থপ বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, এবং করার পরে তার যে সমীকরণটা ছিল, তার কি সমীকরণ ছিল, পাই ইকুয়ালস টু CRT, সেই সমীকরণে একটু সংশোধন করেন, কারণ এদের ক্ষেত্রে তো মেলাতে হবে। অ্যাবনর্মাল যাদের হচ্ছে তাদের তাত্ত্বিক আর পরীক্ষালব্ধ মানের পার্থক্যটা যেটা আসছে সেটাকে তো ইকুয়াল করতে হবে, নয়তো সমীকরণ অনুযায়ী পরীক্ষালব্ধ আর তাত্ত্বিক মানের মধ্যে পার্থক্য হয়ে যাবে, তাহলে ইকুয়েশন এরকম ক্ষেত্রে অ্যাবনর্মাল কেসে কিন্তু ফ্রুটফুল হবে না। তাই বিজ্ঞানী ভ্যান টপ কি করলেন, তার এই সমীকরণটাকে একটু সংশোধন করলেন, করে যেটা করলেন, পাই ইকুয়ালস টু ICRT, অর্থাৎ এখানে আই একটা ফ্যাক্টর দিয়ে উনি গুণ করে দিলেন। এই আই ফ্যাক্টরটাকেই বলা হয় ভ্যান টপ ফ্যাক্টর, যদিও প্রথম ভিটা ছোট হাতের, ভ্যান টপ ফ্যাক্টর বা ভ্যান টপ গুণক। এটা কেন গুণ করলেন উনি গুণ করলেন যাতে অ্যাবনর্মাল যারা প্রপার্টিজ শো করছে তাদের ক্ষেত্রেও যেন তাত্ত্বিক আর পরীক্ষালব্ধ মানের মধ্যে একটা সামঞ্জস্য আসে। তার মানে এই যে সমীকরণটা ছিল, এটা থিওরিটিক্যাল কেসের জন্য ছিল, অ্যাবনর্মাল যারা তারা এই সমীকরণটা মানছিল না। তাহলে আমরা তাহলে একটা সুবিধা করে দিই, এটাকে পাই থিও লিখে দিলাম, PHEO, তার মানে পাই থিওরিটিক্যাল, তাত্ত্বিক। আর এটা অর্থাৎ আই দিয়ে গুণ করার পরে তখন দেখা যাচ্ছে যে তার এক্সপেরিমেন্টের সাথে মিলে যাচ্ছে আই ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে, তাহলে এটাকে আমরা বলি EXPT, এক্সপেরিমেন্টাল। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু আই। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভ্যান টপ ফ্যাক্টর বা ভ্যান টপ গুণকটার একটা সংজ্ঞা পেয়ে যেতে পারি। আচ্ছা, আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ সংযোজিত দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপের অনুপাতই হলো ভ্যান টপ গুণক।
পরবর্তীতে দেখা গেল যে শুধুমাত্র অভিস্রবণ চাপের এরকম অনুপাত না, অন্য সমস্ত যে কলিগেটিভ ধর্মগুলো আছে তাদের এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল মানের অনুপাতই আই এর সাথে সমান। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল। আবার এটাও লিখতে পারি যে ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিবি থিওরিটিক্যাল। আমরা এটাকেও সমান দেখতে পারি যে এরপর লিখতে পারি যে ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল অর্থাৎ স্ফুটনাঙ্ক হিমাঙ্কের অবনমন, এটা এক্সপেরিমেন্টালি, আর ডেল্টা টিএফ থিওরিটিক্যাল অর্থাৎ এটা তাত্ত্বিকভাবে প্রাপ্ত। বা আমরা এটাও লিখতে পারি ডেল পি বাই পি জিরো এক্সপেরিমেন্টাল অর্থাৎ এটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ডেল পি বাই পি জিরো থিওরিটিক্যাল। এখন পি জিরো তো সবক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবক ছিল, ওখানে তো দ্রাবক ছিল না, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি জিরো, তাই দুক্ষেত্রেই পি জিরোর মান সমান হবে। তাই আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা পি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা পি থিওরিটিক্যাল। তাহলে আমরা দেখলাম যে সমস্ত কলিগেটিভ ধর্মেরই তার এক্সপেরিমেন্টাল মান এবং তার থিওরিটিক্যাল মানের অনুপাতই হচ্ছে ফ্যান্টম ফ্যাক্টর। তার মানে আমরা লিখতে পারি যে আই ইকুয়ালস টু সংখ্যাগত ধর্মের, যে কোনো সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক পরীক্ষালব্ধ মান বাই ওই সংখ্যাগত ধর্মেরই তাত্ত্বিক মান। আমরা এখানে আই লিখে দিতে পারি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া হলো সেটা আই ইকুয়ালস টু সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান। তা এখন সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান সেটা কণার সংখ্যা মানে মোল সংখ্যার উপর নির্ভরশীল। সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান কার সাথে সমানুপাতিক? তাত্ত্বিক মান মানে সেটা কিন্তু বিয়োজনের আগে, অর্থাৎ বিয়োজন কনসিডার না করে। তাহলে বিয়োজনের পূর্বে যে মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যার সাথে সমানুপাতিক, কিন্তু অ্যাকচুয়ালি তো বিয়োজন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান সেটা কি হবে? বিয়োজনের পর অর্থাৎ বিয়োজন কনসিডার করে যে মোল সংখ্যা আসবে সেই মোল সংখ্যার উপর নির্ভরশীল। এখন এই যে বিয়োজনের পূর্বে যে মোল সংখ্যা এটা কি? বিয়োজনের পূর্বে মোল সংখ্যা যদি আমরা এম ধরি তাহলে এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ডাব্লিউ বাই এম, ভর বাই মোলার ভর। আর যদি আমরা বিয়োজনের পর ধরি অর্থাৎ যেখানে পরীক্ষালব্ধ মান আসবে, বিয়োজন হয়ে গেছে, তাকে আমরা যদি এন ড্যাশ দিয়ে বলি তাহলে এখানে কি নেব? সমভর নিয়েছি কিন্তু তার মোল সংখ্যায় একটা পার্থক্য আসবে, অর্থাৎ মোল সংখ্যা না তো মোলার ভরে একটা পার্থক্য আসবে। মোল সংখ্যায় তো আসবেই, মোলার ভরে পার্থক্য আসবে কারণ তার সমভর নিয়েছি দুই ক্ষেত্রেই। বিয়োজনের পূর্বে হলে ডাব্লিউ বাই এম আর বিয়োজনের পর হলে ডাব্লিউ বাই এম ড্যাশ। কেন লিখলাম? কারণ এখানে ডাব্লিউ তো সমান, ডাব্লিউ তো একই দুই ক্ষেত্রেই, কিন্তু এখানে এম আর এম ড্যাশ এই দুটোর উপর ভিত্তি করে মোল সংখ্যা দুটো আলাদা হয়ে যাচ্ছে। তখন তাহলে তাত্ত্বিক আর পরীক্ষালব্ধ মানের মধ্যে পার্থক্য চলে আসবে। তাহলে আমরা এটাও লিখতে পারি যে আই ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ড্যাশ মানে পরীক্ষালব্ধ মান, ডাব্লিউ বাই এম মানে তাত্ত্বিক মানটা, অর্থাৎ এম বাই এম ড্যাশ। তাহলে আমরা কি পেলাম? আই ইকুয়ালস টু সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টালি মান ডিভাইডেড বাই সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান থিওরিটিক্যাল মান ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি আণবিক ভরের, এখানে কিন্তু তাত্ত্বিক মানটা উপরে চলে গেছে, আণবিক ভরের তাত্ত্বিক মান মানে এম থিওরিটিক্যাল অর্থাৎ এম যেটা শুধুমাত্র
মানে আমরা যেটা এম বলেছিলাম, আর ডিভাইডেড বাই এম এক্সপেরিমেন্টাল অর্থাৎ এম ড্যাশটা। অর্থাৎ আণব ভরের ক্ষেত্রে যে তাত্ত্বিক মান হবে, এক্সপেরিমেন্টালি মান কিন্তু নিচে থাকবে, তাত্ত্বিক মানটা উপরে থাকবে। তাহলে এটা দিয়েও আমরা ভ্যান টফ ফ্যাক্টরের সংজ্ঞা দিতে পারি। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাতকে ভ্যান টফ ফ্যাক্টর বলে, বা আণব ভর যেটা আসবে সে আণব ভরের তাত্ত্বিক মান বা প্রত্যাশিত মানের সাথে তার পরীক্ষালব্ধ মানের যে অনুপাত সেটাকে ভ্যান টফ ফ্যাক্টর বলে। এই দিয়ে আমরা আইকে সংজ্ঞায়িত করতে পারি। এখানে বরঞ্চ এম না লিখে এম থিও লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এটা হচ্ছে এম এক্সপেরিমেন্টাল, এটাও তাই এম থিওরি মানে তাত্ত্বিক মান, এটা হচ্ছে এম এক্সপেরিমেন্টাল। তাহলে একই রকম ভাবে সবগুলো থাকবে, তাহলে এখানে আর এগুলো লেখার দরকার নেই। এবার বোধহয় আরো ভালো বোঝা যাচ্ছে। তো আমরা এইরকম একটা সম্পর্ক পেলাম ভ্যান টফ ফ্যাক্টরের সাথে। আচ্ছা, এবার দেখি যে যদি এরকম হয় যে এক্সপেরিমেন্টাল সংখ্যাগত ধর্মের যে এক্সপেরিমেন্টাল মান তার মানটা বেশি, অর্থাৎ যেটা পাওয়ার কথা পরীক্ষালব্ধভাবে তার থেকে বেশি পাচ্ছি, এক্সপেরিমেন্টালি বেশি পাচ্ছি। অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি 5 ডিগ্রি হওয়ার কথা, আমরা দেখা গেল যে 10 ডিগ্রি পাচ্ছি, তাহলে বেশি পাচ্ছি যা পাওয়ার কথা ছিল। তাহলে এক্সপেরিমেন্টাল মান যদি বেশি হয় তাহলে আয়ের মান কত হবে? তাহলে আয়ের মান হবে নিশ্চয়ই গ্রেটার দেন 1। আয়ের মান গ্রেটার দেন 1 হলো, তাহলে এখানে যে বেশি হচ্ছে, এক্সপেরিমেন্ট মানটা বেশি হচ্ছে, কেন হচ্ছে? কারণ নিশ্চয়ই সেখানে মোল সংখ্যা বেশি। বাস্তবে যতটা মোল আমরা দিয়েছি, যতটা কণা দিয়েছি তার থেকে বেশি কণা হচ্ছে, তার মানে নিশ্চয়ই বিভাজন হচ্ছে, বিয়োজন হচ্ছে। অর্থাৎ দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয় তবে এরকম বিয়োজিত হয়। তাহলে দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে আমরা কি পাবো? আয়ের মানটা গ্রেটার দেন 1 পাবো, অর্থাৎ এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টির মানটা থিওরিটিক্যাল চেয়ে বেশি হবে। তখন কি হবে? তখন এম থিওরি কিন্তু এম এক্সপেরিমেন্টালের চেয়ে বেশি হবে। এখানে এটা অন্যরকম একটা মজার বিষয় আসলো। তার মানে আমরা NaCl দিয়েছি, জলের মধ্যে NaCl তো তড়িৎ বিশ্লেষ্য, তাহলে NaCl এর ক্ষেত্রে নিশ্চয়ই আয়ের মানটা গ্রেটার দেন 1। তাহলে NaCl এর ক্ষেত্রে এই মোলার ভরটা কত? অ্যাকচুয়াল মোলার ভর কিন্তু 58.5, কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি কি পাবো? আমরা এক্সপেরিমেন্টালি তার থেকে কম পাবো। অর্থাৎ আমরা NaCl এর আণব ভর, আণবিক তো হয় না, অ্যাকচুয়ালি মোলার ভর বলি, সংকেত ভর বা মোলার ভর। NaCl এর সংকেত ভর বা মোলার ভর আমরা বের করতে যাচ্ছি। তাহলে বের হওয়ার কত কথা ছিল? বের হওয়ার কথা ছিল 58.5, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে সেটা হয়তো তার অর্ধেক, 58.5 প্রায় অর্ধেক। কেন হচ্ছে সেটা? হচ্ছে তার কারণ আয়ের মানটা এখানটায় গ্রেটার দেন 1। এবার আর একটা কেস দেখি। তাহলে যদি দ্রাব যদি সংযোজিত হয়, দ্রাব যদি সংযোজিত অবস্থায় থাকে তখন তাহলে আমাদের সংখ্যাগত ধর্ম অর্থাৎ মোল সংখ্যাটা তখন কিন্তু সংযোজিত হওয়ার জন্য কমে যাবে। কমে গেলে কি হবে? যা হওয়ার কথা এক্সপেরিমেন্টাল মানটা তার থেকে কম হবে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল কলিগেটিভ ধর্মটা থিওরিটিক্যালের চেয়ে কম হবে, কারণ কণার সংখ্যা তো বাস্তবে কমে গেছে সংযোজিত হওয়ার জন্য। তাহলে আয়ের মানটা কি হবে? আয়ের মানটা তখন হয়ে যাবে লেস দেন 1। লেস দেন 1 হলে কি হবে? লেস দেন 1 হলে এম থিওরিটিক্যাল লেস দেন এম এক্সপেরিমেন্টাল। অর্থাৎ আমরা অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি বেনজিন দ্রাবকের মধ্যে। এবার অ্যাসিটিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, CH3COOH। তাহলে দুটো কার্বন আছে, তাহলে 12 × 2 প্লাস হাইড্রোজেন আছে 4টা, তাহলে 1 × 4 প্লাস 16 × 2 অক্সিজেনের 16, তাহলে কত হবে? 60। তাহলে থিওরিটিক্যাল মানটা কিন্তু 60, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যখন বেনজিনের মধ্যে দিব তখন তার যে আমরা আণবিক গুরুত্বটা বের করবো, এক্সপেরিমেন্টালি বের করবো, দেখবো যে এটা প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 60 প্রকৃত মান অর্ধেক হয়ে প্রায় হয়তো 30-এর কাছাকাছি যাচ্ছে, প্রায় 30, একদম 30 না হলে 30-এর আশেপাশে। এটা কেন হচ্ছে? এই এক্সপেরিমেন্টাল মানটা এখানটায় কিন্তু 30 হবে না, এখানটায় এখানে হবে গ্রেটার দেন, যেহেতু আমারই ভুল হয়েছে, গ্রেটার দেন যেহেতু এটা হবে 120, প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
তাহলে বাস্তবে 60 হওয়ার কথা, যেমন আমরা অ্যাসিটিক অ্যাসিড বেঞ্জিনের মধ্যে দিয়ে হয়তো হিমাঙ্কের অবনমন বের করছি বা স্ফুটনাঙ্কের উন্নয়ন ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে তাহলে ওই ইকুয়েশনটা পুট করব। কি ছিল ইকুয়েশনটা? যদি আমরা হিমাঙ্কের অবনমন বের করি, ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। এবার ওই মোলালিটির ইকুয়েশন থেকে আমরা এম পেয়ে যাব, অর্থাৎ ক্যাপিটাল এম পাবো। তো সেই মানটা কিন্তু এই 60 আসবে না, সেই মানটা আসবে প্রায় 120 কাছাকাছি, কারণ এখানে দ্রাব সংযোজিত হয়ে যাচ্ছে, তাই এক্সপেরিমেন্টাল মানটা থিওরির তুলনায় বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আর একটা কেসও চিন্তা করতে পারি যে যদি এরকম হয় যে আয়ের মানটা 1, আয়ের মানটা 1, তাহলে কি হবে? তাহলে এম থিওরিটিক্যাল আর এম এক্সপেরিমেন্টাল দুটো কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ সংখ্যাগত ধর্ম যেটা এক্সপেরিমেন্টালি পাচ্ছি আর সংখ্যাগত ধর্ম যেটা থিওরিটিক্যালি পাচ্ছি, দুটোর মান সমান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ যে অবস্থায় আমরা কণাগুলিকে দিচ্ছি ওরা সেই অবস্থাতেই আছে, না সংযোজন না বিয়োজন, কোনোটাই হয়নি। তাহলে আমরা আয়ের মান 1 কার ক্ষেত্রে ধরবো? গ্লুকোজ, ইউরিয়া, চিনি, এদের ক্ষেত্রে আমরা আয়ের মান 1 ধরবো, কারণ ওখানটায় না সংযোজন না বিয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সপেরিমেন্টালি সংখ্যাগত মান আর থিওরিটিক্যাল সংখ্যাগত মানের মানটা একই হয়ে যাবে, কোনো পার্থক্য আসবে না। তাহলে আমরা এতদিন যে ইকুয়েশনগুলো পড়েছিলাম তাকে আরেকটু ভালো করে লিখতে পারি। কি করে? আমরা এরকম লিখতে পারি, আমরা তো দেখলাম যে I ইকুয়ালস টু পাই ড্যাশড বাই পাই। তাহলে আমরা লিখতে পারি পাই ড্যাশড মানে I পাই, পাই মানে কি? CRT। তার মানে পাই ড্যাশড ইকুয়ালস টু I CRT। এটা সবার ক্ষেত্রে ভ্যালিড। যদি গ্লুকোজ হয় বা ইউরিয়া হয়, যারা দ্রবণে না ভাঙে না সংযোজিত হয়, তাদের ক্ষেত্রে আয়ের মান 1। যদি বিশ্লিষ্ট হয় যেমন NaCl, আয়ের মান গ্রেটার দেন 1। যদি সংযোজিত হয় যেমন অ্যাসিটিক অ্যাসিড ইন বেনজিন, আয়ের মান লেস দেন 1। তাহলে একটা ইকুয়েশন দিয়ে আমাদের সবকিছু কভার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা হওয়া উচিত এইটা। তাহলে আমরা আগে যে ইকুয়েশনটা পড়েছিলাম সেটা কি ভুল ছিল? না, সেখানে তো আমরা এরকম অ্যাবনর্মালিটি নিয়ে পড়িনি। তাহলে সেখানে অলওয়েজ ছিল আয়ের মান 1। এবার 1 লেখাও যা না লেখাও তাই, তাই তখন শুধু লিখেছিলাম পাই ইকুয়ালস টু CRT। কিন্তু আমাদের ইকুয়েশনটা এরকম হলে সুবিধা হতো, একসাথে আমরা সমস্ত কেস ব্যাখ্যা করতে পারতাম। সেটা হচ্ছে একটা নর্মাল কেস, একটা বিয়োজন কেস, একটা সংযোজন কেস। ঠিক একইভাবে অন্যগুলোকে লিখতে পারি, যেমন I ইকুয়ালস টু আমরা একটু আগে লিখেছিলাম ডেল্টা টিবি, এটা থিওরিটিক্যাল, সরি আমি ড্যাশ দিয়ে বলছি, ড্যাশ মানে এখানটায় থিওরি মানে এক্সপেরিমেন্টাল, হ্যাঁ এখানে ড্যাশ মানে আমি এক্সপেরিমেন্টাল লিখছি, আর নর্মাল যেটা সেটা হচ্ছে শুধু ওই এটা দিচ্ছি, কোনো ড্যাশ দিচ্ছি না। তাহলে ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল। তাহলে কি লিখতে পারি এখান থেকে? তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা টিবি ড্যাশ অর্থাৎ এক্সপেরিমেন্টাল মানটা I ইন্টু ডেল্টা টিবি। ডেল্টা টিবি মানে কি? I কেবি এম। তাহলে ডেল্টা টিবি ড্যাশ আমরা বলতে পারি I কেবি এম। তাহলে I এর মানটা 1 হবে কখন? যেটা নর্মাল কেস। গ্রেটার দেন 1 হবে কখন? যেটা বিয়োজন কেস। আর লেস দেন 1 হবে কখন? যেটা সংযোজন কেস। ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি ডেল টিএফ ইকুয়ালস টু I কেএফ এম এবং ডেল্টা পি বাই পি জিরো ড্যাশ দেখলাম I x2। তাহলে আমরা সবগুলোকে এইভাবে I সংযোজন করে লিখতে পারি। আচ্ছা, যদি এরকম একটা কোশ্চেন হয় যে NaCl এর জলীয় দ্রবণের বাষ্পচাপ সমউষ্ণতায় ইউরিয়ার জলীয় দ্রবণ অপেক্ষা বেশি না কম? আমরা জানি কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা সংখ্যাগত ধর্ম। তাহলে NaCl এর ক্ষেত্রে কি হবে? NaCl এর যে দ্রবণটা আছে তার ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা বেশি হবে, কারণ NaCl বিভাজিত হয়, কণার সংখ্যা বেড়ে যায় দ্রবণে গেলে। তাহলে NaCl এর জলীয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা বেশি কার তুলনায়? ইউরিয়ার জলীয় দ্রবণ তুলনায়। তাহলে অবনমন বেশি কার? NaCl এর। তাহলে কমছে কার বেশি? NaCl এর বেশি কমছে। তাহলে বেশি কার? বেশি কিন্তু ইউরিয়ার জলীয় দ্রবণ, কারণ NaCl এর আমি ধরে নিচ্ছি NaCl এর 10 ATM ছিল, কথার কথা বাষ্পচাপ, বা শুধু 10ই লিখি, আর ইউরিয়া প্রথম অবস্থায় 10 লিখলাম।
যদি এটা কোশ্চেনটা ভুল হয়েছে, এটা সমমোলার পরিমাণের কথাটা বলতে হতো, সমমোলার পরিমাণ। তাছাড়া পরিমাণের যদি আবার পার্থক্য হয় তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সমমোলার পরিমাণে আমরা NaCl যোগ করেছি, ইউরিয়াও যোগ করেছি। তাহলে আমি একটু ভালো করে বলি যে দুটো পাত্র নিয়েছি, এটা একটা পাত্র, এর মধ্যে জল আছে, এটা একটা পাত্র, এর মধ্যেও জল আছে, একই পরিমাণে আছে। এবার এটাও যে প্রেসারে আছে এটাও সেই প্রেসারেই আছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপে আছে। তো এটা বায়ুমণ্ডলীয় চাপটা 1। এবার আমি এর মধ্যে 1 মোল NaCl যোগ করলাম, বা সামান্য পরিমাণ NaCl যোগ করলাম, ঠিক সমমোল পরিমাণে এখানটায় আমরা ইউরিয়া যোগ করলাম। তাহলে এর বাষ্পচাপ কমবে, তো আবার এরও কমবে। এর দেখা গেল কমে হলো 0.5, এর কমে কত হবে? এর কমে হবে 0.7, প্রায়। এরটা বেশি অবনমন হয়েছে, এটা কমে গেছে বেশি, অবনমনটা বেশি হয়েছে, কারণ এখানে ডিফারেন্সটা হচ্ছে 0.5 এর ডিফারেন্স, তাহলে 0.5 অবনমন হয়ে গেছে। আর এর ক্ষেত্রে 0.3 অবনমন হয়েছে। তাহলে আপেক্ষিক অবনমন কার বেশি হয়েছে? এর আপেক্ষিক অবনমন বেশি হয়েছে, তাহলে কমে গিয়ে এটা হয়েছে, এর কমে গিয়ে এটা হয়েছে। তাহলে কার এখন বেশি আছে? এখন 0.7, এইটাই বেশি, তাহলে ইউরিয়ার বাষ্পচাপ বেশি। আমি নেক্সট প্রশ্নে আসি। এখানে Na3PO4 নেওয়া হয়েছে 0.1 মোলার, এখানে গ্লুকোজ নেওয়া হয়েছে, এটাও 0.1 মোলার, এবং এখানে NaCl নেওয়া হয়েছে, এটাও 0.1 মোলার। প্রত্যেকটাই লঘু জলীয় দ্রবণ, 0.1 মোলারের লঘু জলীয় দ্রবণ। তাহলে Na3PO4 এর হিমাঙ্ক, অর্থাৎ এই দ্রবণটার হিমাঙ্ক বেশি হবে না এই দ্রবণটার হিমাঙ্ক বেশি হবে, না এই দ্রবণটার হিমাঙ্ক বেশি হবে? আচ্ছা, হিমাঙ্কের অবনমন হয়, তাই তো? দ্রাবের কণা যোগ করলে হিমাঙ্কের অবনমন হয়। তাহলে কার ক্ষেত্রে বেশি অবনমন হয় সেটা আগে দেখি। Na3PO4 এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে ভেঙে যাবে কি করে? 3Na প্লাস প্লাস PO4 3-, তাহলে কয়টা কণা হচ্ছে এখানে? 4টি কণা হচ্ছে এখানটায়। তাহলে একটা কণা যোগ করলেও কিন্তু 4টাই ভেঙে যাবে, গ্লুকোজ ভাঙে না। NaCl কি হবে? Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে, মানে 2টি কণায় ভেঙে যাবে। তাহলে এখানে কণার সংখ্যা সবচেয়ে বেশি হবে, তাহলে হিমাঙ্কের অবনমন এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। অর্থাৎ প্রত্যেকটাই যদি প্রথম অবস্থায় জল, বিশুদ্ধ জল নেওয়া হয়েছে, তো প্রথম অবস্থায় বিশুদ্ধ জলের হিমাঙ্কটা আমাদের বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস। এর ক্ষেত্রেও কমবে, Na3PO4 যোগ করলেও কমবে, গ্লুকোজ যোগ করলেও কমবে, NaCl যোগ করলেও কমবে। বেশি কমবে কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে এটা 0 ডিগ্রি থেকে হয়তো কমে গিয়ে দাঁড়ালো -0.13, এটা হয়তো গিয়ে দাঁড়ালো -0.3, 0.05, আর এটার ক্ষেত্রে হয়তো কমে গিয়ে দাঁড়ালো -0. কত লেখা যায়? 0.9। তাহলে সবচেয়ে কমলো কার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে, কারণ এর কণার সংখ্যা বেশি, তাই অবনমন বেশি হিমাঙ্কে। তাহলে হিমাঙ্ক বেশি কার হবে? নিশ্চয়ই যার অবনমন কম হয়েছে, অর্থাৎ গ্লুকোজ দ্রবণের হিমাঙ্কটা এখন সবচেয়ে বেশি, কারণ এদেরগুলো তো কমে গিয়ে অবনমন হয়েছে, তো এর সবচেয়ে বেশি, এর তারপরে, এর তারপরে। তাহলে হিমাঙ্কর অবনমন সবচেয়ে কম এর ক্ষেত্রে হয়েছে, তাহলে এর হিমাঙ্কটাই সবচেয়ে বেশি। আচ্ছা, ভ্যান টপ যে গুণক, তার সাথে বিয়োজন মাত্রার একটা সম্পর্ক আছে। I এর সাথে বিয়োজন মাত্রার সম্পর্ক। বিয়োজন মাত্রা মানে হচ্ছে 1 মোলের কত অংশ ভেঙে যায়, সেটাই বিয়োজন মাত্রা। অর্থাৎ 1 মোল যদি আমরা দ্রাবণ নিই, তার থেকে কত পরিমাণ ভেঙে যাবে, সেই 1 মোল থেকে যতটা ভেঙে যাচ্ছে সেটাই বিয়োজন মাত্রা। তাহলে দেখি I এর সাথে বিয়োজন মাত্রার কি সম্পর্ক। আমরা মনে করি যে একটা অণু সেটা যখন ভেঙে যায় দ্রাবকের মধ্যে গিয়ে কতগুলো তৈরি করে? N আয়ন তৈরি করে, N সংখ্যক আয়ন তৈরি করে। তাহলে আমরা যদি C নিই, C মোল পার লিটার যদি আমরা গাঢ়ত্বটা নিই, C
এককটা এখানে লিখে রাখলাম, মোল পার লিটার এককে। আমরা যদি সি মোল নিই, সেই অণুটার সি মোল পরিমাণ নিই, তাহলে সেখান থেকে কিছুটা ভেঙে যাবে, সেই ভেঙে যাওয়া অংশটা এখানে আয়ন তৈরি করবে। পুরোটা ভাঙছে না, আমরা ধরে নিচ্ছি কিছু পরিমাণ ভেঙে যাচ্ছে। তাহলে এবার বিয়োজন মাত্রা যদি আলফা হয়, আলফাকে যদি আমরা বিয়োজন মাত্রা বলি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা, তাহলে সি মোল পার লিটার থাকলে এখান থেকে সি আলফা পরিমাণ ভেঙে যাবে। 1 মোলে ভাঙে আলফা, তাহলে সি মোলে ভাঙবে সি আলফা, তাহলে সি আলফা পরিমাণ ভেঙে গেল। তাহলে তৈরি হবে কত? একটা অণু ভাঙলে এনটা আয়ন তৈরি করে, তাহলে সি আলফা পরিমাণ ভাঙলে এন সি আলফা মোল তৈরি করবে, তাহলে আয়ন তৈরি হবে এন সি আলফা। তাহলে এখানে অবশিষ্ট থাকলো কত? সি মাইনাস সি আলফা অবশিষ্ট থাকলো, আর আয়ন তৈরি হলো এতগুলো। তাহলে মোট কণার সংখ্যা কত হলো? মোট কণার সংখ্যা হলো সি মাইনাস সি আলফা প্লাস এন সি আলফা। তার মানে সি 1 মাইনাস এন কমন নিলাম আমরা। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে মোট গাঢ়ত্ব দাঁড়ালো, ভেঙে যাওয়ার পরে যে অবশিষ্ট আছে এবং যতগুলো আয়ন তৈরি করছে এটা নিয়ে মোট গাঢ়ত্ব। তাহলে আমাদের পাই এক্সপেরিমেন্টাল বা পাই ড্যাশ ইকুয়ালস টু কি লিখতে পারি? সি মানে হচ্ছে গাঢ়ত্বটা ছিল সি আর টি, তো সি মানে এখানে এইটা লিখতে পারি, এটা মোট গাঢ়ত্ব আর টি। কিন্তু আমাদের যে ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে গুণ করে যে ইকুয়েশনটা ছিল তো এরকম আই সি আর টি, তাহলে আমরা এইটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, তাহলে আই সি আর টি ইকুয়ালস টু সি 1 মাইনাস আলফা ইন আর টি। তাহলে দুদিক থেকে সি কেটে দিলাম, আর টি তুলে দিলাম, তাহলে কি দাঁড়ালো? আই ইকুয়ালস টু 1 মাইনাস আলফা এন। অতএব আলফা ইকুয়ালস টু দাঁড়াবে আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাই হচ্ছে বিয়োজন মাত্রার সাথে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এর সম্পর্ক। যদি দুটো আয়নে ভাঙে, যেমন NaCl, Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়, অর্থাৎ এখানে n এর মানটা 2, তাহলে আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 2 মাইনাস 1। আচ্ছা, NaCl কিন্তু কোন জলীয় দ্রবণে প্রায় পুরোপুরি ভেঙে যায়, তাহলে আমরা যদি যে পরিমাণ দেব সবটাই ভেঙে গেছে। যদি আমরা 1 মোল দিই 1 মোলই ভেঙে যাবে, যদি আমরা 100 মোল দিই 100 মোলই ভেঙে যাবে। তার মানে আলফার মানটা কি? আলফার মানটা 1, অর্থাৎ 1 মোলে 1 মোলই ভেঙে গেছে, তাহলে আলফার মান এখানে 1 NaCl এর ক্ষেত্রে। তো 1 ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তার মানে আমরা পাবো আই ইকুয়ালস টু 2। তার মানে NaCl এর ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মানটা 2 হয়। রিলেটেডলি আমি নেক্সট কোশ্চেনে আসছি, যে জলীয় দ্রবণে Al2SO4 যৌগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট যৌগের ক্ষেত্রে আমাদের আই ইকুয়ালস টু 1 প্লাস 4 আলফা, এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবো? তাহলে আমাদের সূত্রটা কি? আই ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। আচ্ছা, এখানে Al2SO4 যখন ভাঙে সে কিভাবে ভাঙে? দুটো এল প্লাস, এখানে আমরা সমান চিহ্ন দিই, দুটো L3 প্লাস আর 3টা সালফেট আয়ন, তাহলে মোট কটা কণা হচ্ছে? 5টি। তাহলে এন এর মান কত? এন এর মান এখানে 5, তাহলে 5 হলে এখানে 5 মাইনাস 1 আই মাইনাস 1 বাই 4, অতএব আই ইকুয়ালস টু 4 আলফা প্লাস 1। তাহলে আমরা এটা প্রুভ করে দিলাম। এখানে একটা প্রশ্ন আছে, PtNH3 যৌগের একটি জলীয় দ্রবণের ক্ষেত্রে I ইকুয়ালস টু 3, যৌগটি দ্রবণের সম্পূর্ণরূপে আয়নিত হলে উক্ত যৌগের সম্ভাব্য রাসায়নিক গঠন কি হবে? তাহলে আমরা দেখি যে n এর মানটা কত। এখানে I দেওয়া আছে, I ইকুয়ালস টু 3 দেওয়া আছে এবং বলেছে সম্পূর্ণভাবে আয়নিত হচ্ছে, তাহলে আলফার মানটা 1 ধরতে পারি, কারণ 1 মোলে 1 মোলে বিয়োজিত হবে। তাহলে আলফা ইকুয়ালস টু I মাইনাস 1 বাই n মাইনাস 1, তাহলে এটা 3 মাইনাস 1 বাই n মাইনাস 1। এবার আলফার মানটা তো 1, তাহলে 1 ইকুয়ালস টু 3 মাইনাস 1 বাই n মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাবো? n এর মান পেয়ে যাবো আমরা। তাহলে n ইকুয়ালস টু কত হবে? n ইকুয়ালস টু হবে
3। তাহলে n যদি 3 হয় তার মানে 3টে কণা আয়নিত হচ্ছে। আচ্ছা, এইগুলো একটা জটিল যৌগ, যে সংকেতটা দেওয়া আছে, তাহলে এটা এইভাবে আয়নিত হয়, এরকম ভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এদেরকে লিখতে হয়। তো আমরা দেখি যেটা বাইরে থাকবে সেটাই বিয়োজিত হবে। তাহলে আমরা এখানে যদি Cl2 দিই আর এখানে যদি একটা Cl কে রাখি, তাহলে এই গোটাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে গোটাটা আছে সেটা একটা আয়নে বিভাজিত হবে এবং এই দুটো আয়নে বিভাজিত হবে। অর্থাৎ এটা যখন ভাঙবে তখন PtNH3 4Cl এইভাবে আমরা একটা আয়ন পাবো, আর তার সাথে দুটো Cl- আয়ন পাবো। মানে কটা আয়ন হচ্ছে? একটা ক্যাটায়ন হচ্ছে, দুটো অ্যানায়ন হচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা এখানে মিলে গেল। তাহলে সম্ভাব্য সংকেত হবে এইটা। যাদের জটিল যৌগ চ্যাপ্টার পড়া আছে তারা আরো বেটার বুঝতে পারবে, কারণ ওইখানে এই টাইপের গঠনগুলো আলোচনা করা হয়। আচ্ছা, এবার আমরা দেখবো যে ভ্যান টপ ফ্যাক্টর I এর সাথে সংযোজন মাত্রার কি সম্পর্ক। যদি n সংখ্যক অণু সংযোজিত হয়ে একটা অণু তৈরি করে, একটা বৃহৎ অণু তৈরি করে, তাহলে আমরা বলতে পারি যে যদি সি মোল পার লিটার নিই গাঢ়ত্বটা, এবং এইখান থেকে কি হবে সেটা মনে হয় আরেকটু অন্যভাবে এক্সাম্পল দিলে ভালো হবে, সেটা আমি বাদ দিলাম। n সংখ্যক A অণু যুক্ত হয়ে তৈরি করে একটা বৃহৎ অণু AN। তার মানে একটা অণু কয়টা বৃহৎ অণু তৈরি করবে? এদিকে n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা যদি গাঢ়ত্বটা সি মোল পার লিটার নিই, তাহলে সি মোল পার লিটার থেকে সি, এটাকে আলফা না বলে Cx বলি, এক্স হচ্ছে সংযোজন মাত্রা, ঠিক বিয়োজন মাত্রার অপোজিট। অর্থাৎ 1 মোলে কতগুলো সংযোজিত হচ্ছে, তাহলে 1 মোলে যা সংযোজন হবে সেটাই সংযোজন মাত্রা x। তাহলে সি মোলে কি হচ্ছে? Cx। তাহলে এইখান থেকে এটা বাদ দিলাম, তাহলে এইটা সংযোজন হয়েছে, হয়ে কি তৈরি হলো? Cx/n। এইদিকে গাঢ়ত্বটা অর্ধেক হয়ে গেল। আগে কিন্তু n দিয়ে গুণ করছিলাম বিয়োজন মাত্রার ক্ষেত্রে, কারণ তখন দ্বিগুণ হচ্ছিল, n সংখ্যক দ্বিগুণ, 3 গুণ 4 গুণ হচ্ছিল। এখন কিন্তু n দিয়ে ভাগ করে দেবো, কারণ কমে যাচ্ছে সংখ্যাটা। তাহলে Cx পরিমাণ এখান থেকে চলে গেল, চলে গিয়ে তারা সংযোজিত হয়ে এত গাঢ়ত্ব তৈরি করলো। তাহলে অবশিষ্ট কত থাকলো? C - Cx। তাহলে মোট গাঢ়ত্ব কত হবে? C - Cx প্লাস Cx/n। C কমন নিলাম, 1 মাইনাস x কমন নিলে 1 মাইনাস 1/n। তাহলে পাই ড্যাশ, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কি হবে? পাই ইকুয়ালস টু CRT, মানে এখানে মোট গাঢ়ত্বটাকে আমরা বসিয়ে দিচ্ছি RT। আচ্ছা, আমাদের যেটা ভ্যান টপ গুণক গুণ করে যে সমীকরণ, সেটা ছিল এইরকম, পাই ড্যাশ ইকুয়ালস টু ICRT। এই দুটোকে আমরা যদি তুলনা করি, এটা এবং এটাকে, তাহলে কি পাবো? আগের মতোই পাবো, ICRT equals to RT। CC বাদ গেল, RT বাদ গেল, তাহলে I equals to 1 minus x 1 minus 1/n। তাহলে x equals to কত হবে? x equals to হবে I minus 1 by 1/n minus 1। তাহলে এই যে আমরা সমীকরণ পেলাম, এটা সংযোজন মাত্রার সাথে ভ্যান টপ গুণকের সম্পর্ক। যেমন অ্যাসিটিক অ্যাসিড বেনজিন দ্রাবকের মধ্যে সংযোজিত হচ্ছিল, তাহলে অ্যাসিটিক অ্যাসিড যেহেতু সংযোজন হচ্ছিল, তার ক্ষেত্রে এরকম সমীকরণটা প্রয়োগ হবে। তাহলে এক্ষেত্রে n এর মান কত হবে? যেহেতু সংযোজিত হয়ে ডাইমার হচ্ছিল, তাই n এর মানটা আমরা 2 লিখবো ফর অ্যাসিটিক অ্যাসিড ইন বেনজিন। Ki এর জলীয় দ্রবণে HgI2 যোগ করলে দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি দ্রবণের বাষ্পচাপ তো হ্রাস পাওয়ার কথা, কারণ দ্রাব যোগ হচ্ছে, তাই তো আরো বাষ্পচাপের অবনমন হওয়ার কথা ছিল, কিন্তু বৃদ্ধি পায়। তেমনটা কেন হলো? আসলে আমরা Ki এর সাথে HgI2 এর একটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটা দেখে নিই। 2Ki plus HgI2
তৈরি হবে K2HgI4। এটা একটা জটিল যৌগ। তাহলে যখন শুধু Ki ছিল তখন দুটো Ki মানে কি 2K প্লাস আর 2I মাইনাস, তাহলে কয়টা কণা? 4টি কণা। কিন্তু এখন Hgi2 যোগফল করার ফলে এটা যখন তৈরি করবে এটা তো ভাঙবে। কিভাবে ভাঙবে? শুধু ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা ভাঙবে, তাহলে 2K প্লাস হবে, আর ব্র্যাকেট সহকারে গোটাটাই আয়নে হবে 2 মাইনাস। তাহলে এটা -2, তাহলে এটা 2K প্লাস, মানে এখানে দুটো প্লাস আছে, এটা দুটো মাইনাস, তাহলে প্রসম হয়ে গেল। তাহলে এখানে কয়টা কণা হলো? 3টা কণা। তাহলে আগে ছিল 4টা কণা, কিন্তু Hgi2 যোগ করার ফলে এখন কণার সংখ্যা কমে গেছে। তাহলে বাষ্পচাপের অবনমন তো একটা সংখ্যাগত ধর্ম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা সংখ্যাগত ধর্ম। তাহলে আগে 4টি কণার জন্য যা হচ্ছিল এখন 3টি কণার জন্য অবনমনটা কম হবে, তাহলে দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পাবে। এটা একটা ভালো কোশ্চেন, যেটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট প্রবলেমে আসি। 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে, বেঞ্জোইক অ্যাসিডের আণবিক ভরটা দেওয়া আছে 122, তাকে 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 1.62 কেলভিন। দ্রবণে বেঞ্জোইক অ্যাসিডের সংযোজন মাত্রা কত? এবং এখানে যে একটা ডাইমার তৈরি হচ্ছে সেটা ওরা দেখিয়ে দিয়েছে কোশ্চেনটাতে। এটা ডাইমার তৈরি হচ্ছে, দুটো অণু যুক্ত হয়ে একটা অণুতে তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে আগে থেকেই পেয়ে যাচ্ছি যে n এর মানটা 2। আচ্ছা, এবার আমাদের এখানে সূত্রে আমরা ফেলে দিই, ডেল্টা TF ইকুয়ালস টু I KF M। M মানে কি হয়? W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে হিমাঙ্কের অবনমন কত? 1.62 কেলভিন। I এর মানটা ওইভাবে রাখলাম। আচ্ছা, এখানটায় এটা আমাদের KF এর মানটা কিন্তু জানতে হবে। KF এর মানটা দেওয়া থাকে, আমি এখানে লিখিনি। KF এর মানটা হয় 4.9 কেলভিন কেজি পার মোল। তাহলে এটা 4.9 বসিয়ে দিলাম। এবার W2, এখানে বেঞ্জোইক অ্যাসিডটা দ্রাবক, তাহলে 2 গুলো সবসময় দ্রাবের ক্ষেত্রে আর 1 গুলো সবসময় দ্রাবকের ক্ষেত্রে। তাহলে W1 হচ্ছে 25 গ্রাম বেঞ্জিনের দ্রবীভূত করা হয়েছে। আর M2 মানটা এখানে দেওয়া আছে 122। তাহলে ইকুয়েশন সলভ করলে আমরা I এর মানটা পেয়ে যাব, এবং এই মানটা হিসাব করলে দেখা যাবে যে 0.504 এসে দাঁড়াবে। তাহলে I এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে x ইকুয়ালস টু I-1 বাই 1 বাই n মাইনাস 1। তাহলে এখানে 0.504 মাইনাস 1 বাই এখানে 1/2 মাইনাস 1। তাহলে x কত দাঁড়াবে? x দাঁড়াবে, হিসাব করে দেখাবে 0.992। তার মানে এতটা সংযোজিত হয়েছে। আমরা এটাকে পার্সেন্ট ফর্মে লিখি, পার্সেন্টেজ শতকরা মাত্রায় লিখি। তাহলে শতকরা সংযোজন মাত্রা কত হবে? তাহলে সংযোজন মাত্রা শতকরা অবস্থায় 99.2%। এটা হচ্ছে শতকরা সংযোজন মাত্রা 99.2। তাহলে এইরকম টাইপের প্রশ্ন আসবে পরীক্ষায় অঙ্কে, এবং অঙ্ক আসবে এরকম, এবং ডেটা পুট করে জাস্ট অঙ্কগুলো সলভ হয়ে যাবে। আজকের সেশন এই পর্যন্তই। থ্যাংক ইউ।